হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস ফ্রি টাইম। তো দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে নিয়েছি আর একদম তেল নিয়ে নিচ্ছি, একটু ভর্তি ভর্তি করে তেল নেবো। তো তেল একদম ভালো টালো করে নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে এখন একটু তেলটাকে আমি কি করব, সারা কড়াই একটুখানি ছড়িয়ে নেবো। তো আমি বেসিক্যালি সবসময় আমি যখন রান্না করি, তো আমি সবসময় নর্মালি এটা করি, একটা খুন্তি নিয়ে একদম পুরো কড়াইয়ের চারিদিকে একটুখানি ভালো মতো করে তেলটাকে ঘুরিয়ে নিই। তাতে কি হয়, কড়াইটা মানে বেশ সুন্দর তেলা হয়ে যায়। তো এটা একটা খুব সুবিধা হয়। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। তো দেখি কি মোটামুটি এরকম বাবলস আসলে হাত দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে যে তেলটা গরম হয়েছে। একটা ওই ছোটো ছোটো বাবলস এসছে। তো আমি এবার ভিন্ডিগুলোকে ভালো মতো মানে ঢ্যাঁড়সগুলোকে ছেড়ে দেবো আর ভালো মতো করে ফ্রাই করব। তো বেসিক্যালি কি হয়, অনেকেই আছে ঢ্যাঁড়স একটু ন্যাল করলে মানে একটু কেমন একটু যখন ঢ্যাঁড়সের নালটা একটু ছড়ায়, তো অনেকে এটা পছন্দ করে না। তো এর জন্য আমি ভালো মতো করে একদম ডিপ ফ্রাই করে নেবো, যাতে এটা কোনো সমস্যা না করে। মানে যাদের ক্ষেত্রে সমস্যা হয়, আমার ক্ষেত্রে তো কোনো প্রবলেমই নেই। তো এটাকে ভালো মতো করে এবার ফ্রাই করে নেবো। তো কিছুক্ষণ এদিকটা হওয়ার পরে এবার অপর দিকের পালা। তো খুন্তি দিয়ে ভালো মতো করে নেড়ে নিচ্ছি। তো হালকা করে নুন হলুদ দিয়ে নিয়েছি ভাজার সময়, যাতে নুন আর হলুদটা এর মধ্যে ঢুকে যায়। তো একটু নাড়াচাড়া করে আবার এটাকে আরেকটু ফ্রাই হওয়ার জন্য রেখে দেবো। তো আবার কিছুটা নাড়িয়ে দেবো, খানিকক্ষণ পরপর নাড়াতে থাকবো কন্টিনিউয়াসলি। তাতে কী হবে, ঢ্যাঁড়সগুলো পুড়বে না, অথচ সুন্দর ভাজা হয়ে যাবে চারিদিক থেকে। আর যখন চারিদিক থেকে ভাজা হয় তখন সবচেয়ে ভালো ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে বেশ সুন্দর একটা রং এবং টেস্ট, মানে টেস্টও সুন্দর আসে আর রংটাও সুন্দর হয়। কন্টিনিউয়াসলি আমি দেখুন নাড়িয়ে যাচ্ছি, যাতে কি হচ্ছে চারিদিক দিয়ে সুন্দর করে ভাজা হয়ে যায়। তো আমি এখানে দুজনের মতো রান্নাটা করছি। তো খানিকক্ষণ আরও ভাজা হোক, ভাজা হয়ে যাক। ভাজা হওয়ার পরে এই ছিটকালো মানে একটু আধা, কিন্তু হ্যাঁ এটা কিন্তু একটা ভালো কথা, যেটা হচ্ছে এই ঢ্যাঁড়সের ভিতরে যে দানাগুলো থাকে, তো তেল পেলে অনেক সময় ফুটফাট করে ছিটকায়। তো এটার থেকে একটুখানি সাবধান কিন্তু। তো এরা একটু ভাজার মতো হোক। তো ভাজা প্রায় হয়েই এসছে, একটু এবার উল্টে দিয়ে একটুখানি জাস্ট নেড়ে চেড়ে নিয়ে এইবার আমি এটাকে তুলে ফেলবো। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক ভাজা হয়েছে কি না। তো মোটামুটি আমি দেখছি যে ভাজা ঠিকঠাক হয়েছে, ঢ্যাঁড়সও বেশ সুন্দর ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেবো। তো একটা স্ট্রেনারের সাহায্য নিয়ে আমি এখন তুলে নিচ্ছি। এটাতে সুবিধা হচ্ছে একবারে উঠেও যায় অনেকটা, 2 নম্বর তেলটাও আমি এইভাবে ছেঁকে তুলে নিতে পারি, মানে যেটা ঝাঁঝরি হাতা সেম কাজ করে। তো এখানে ঝাঁঝরি হাতা আমার নেই, তাই আমি এটা স্ট্রেনার দিয়ে তুলে নিয়েছি। তো যাই হোক, তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটুখানি আলুগুলো ছেড়ে দেবো। তো প্রথমে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আমি এখানে নুন হলুদ আলুতে কিচ্ছু মাখাইনি, আমি জাস্ট আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। তো আলুগুলো ছাড়ার পরে আমি এর মধ্যে যেটা করব, সবার আগে নুন হলুদ দিয়ে দেবো। তো নুন হলুদ দেওয়ার পরে আমি আলুগুলোকে ভালো করে নাড়াবো। তো নুনটা আগে দিয়ে নিচ্ছি এখানে, এরপরে দেবো হলুদ। এবার হলুদও দিয়ে দিলাম, উপস একটু উড়ে গেল। তো যাই হোক, নুন হলুদ দেওয়া হয়ে গেল আমার। তো এবারে ভালো মতো করে এই নুন হলুদটা এখানেই একবারে আলুর মধ্যে মিক্স করে নেবো। তো ভালো মতো করে এইবার ভালো মতো করে মিক্স করে নিয়ে এইবার এটাকে আলুটাকে ভাজা করব। তো এবার দেখতে পাচ্ছেন আলু মোটামুটি ভাজা কমপ্লিট, আলু ভাজা হয়ে গেছে। তো এবার আলুগুলো তুলে নেওয়ার পালা। তো আমি চট করে আলুগুলো একটু তেল টেনে নিয়েছি। তো আমি একটু বেশ সুন্দর কড়া করেই ভেজেছি। তো অ্যাকচুয়ালি আমি রান্নাটা একটু
শুকনো শুকনোই করব, খুব বেশি ঝোল বা গ্রেভি এসব কিছুই থাকবে না। তো আলুগুলোকে আগে তুলে নিই আমি। ওর জন্য একদম আমি একটু কড়া করেই ভেজেছি আলু, ভিন্ডি মানে ঢ্যাঁড়স যেটা, তো দুটোকেই আমি একটু কড়া করেই ভেজেছি। তো হয়ে গেছে, এখন তেলের মধ্যে একটুখানি তেলটাকে আমি শান্ত হতে দিচ্ছি। তো তেলটা একটুখানি শান্ত হোক, আর আমি এদিকে নিয়ে নিচ্ছি একটা বাটি, মশলা রেডি করব। তো মশলাটা দেখে নিই কী কী দেবো। আর তেলটাকে আমি একটু ঠান্ডা হতে দিয়েছি, তার মানে আন্দাজ করতে পারছো, ইয়েস এটা হচ্ছে সর্ষে পাউডার। তেলটা গরম থাকলে সর্ষে পাউডার দিলে, মানে সর্ষে বাটাটা যেটা দিলে, মিক্সচারটা দিলে সঙ্গে সঙ্গে তেতো হয়, তাই সঙ্গে সঙ্গে এর জন্য তেলটাকে একটু ঠান্ডা হতে দেবো। তো সর্ষে পাউডার, আর এটা হচ্ছে আমি পোস্তটাকে বাড়িতেই বেটে পাউডার বানিয়ে রাখি, যাতে খুব ইজিলি রান্না হয়ে যায়। সর্ষেটাও পাউডার থাকে, পোস্তটাও পাউডার থাকে, তো আমার পরিমাণ মতো আমি নিতে পারি, খুব অল্প পরিমাণ নিয়েও রান্না করা যায়, যে খুব বেশি পরিমাণ লাগে তা নয়, অল্প পরিমাণ নিয়ে ঝট করে রান্না করা যায়। তো আমি এখানে নিয়ে নিচ্ছি দই, 2 চামচ মতো আমি দই নিচ্ছি। তো 1 চামচ সর্ষে পাউডার, 1 চামচ পোস্ত পাউডার আর 2 চামচ দই, এই কটা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যেটা সবচেয়ে বড় জিনিস, হলুদ, সামান্য একটু হলুদও অ্যাড করে নিচ্ছি। তো এইবার এই মিক্সচারটা ভালো মতো বানিয়ে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো। তো কড়াইয়ে আবার ফ্লেমটা অন করেছি, এর মধ্যে আগে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি, মানে যেটুকুনি গরম হয়েছে সেটুকুনিও যাতে গরম আঁচটা না লাগে মশলাতে। তো জল দিয়ে মশলাটা রেডি করে রেখেছিলাম, ওপস একটু পড়ে গেল। তো এবার এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তাও ভালো গরম রয়েছে, তো এটা চিন্তার বিষয়। আর একটা জিনিস করলেও সর্ষে তেতো হয় না, সেটা হচ্ছে একটু সামান্য নুন আর যদি মিষ্টি দিয়ে দেওয়া যায়, মানে চিনি। তো আমি একটুখানি আগে যেটা করেছে, আমি সঙ্গে সঙ্গে এটা আমি বেসিক্যালি করি, তাতে কি হয়, গ্যাসটা আমি মুছে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ একটাই, কারণ যখনই আলুটা ছেড়ে দিলাম বলছি, তো আলুটা ছেড়ে দেওয়ার পরে আমি তোমাদের গল্পটা বলি। তো যখনই অ্যাকচুয়াল কিছু পড়ে, তো তখন ওটা ইজিলি মানে উঠে যায়, যদি খুব আগুনের কাছাকাছি না হয়। তো তাড়াতাড়ি আমি তুলে দিই এই কারণে, যাতে উঠে যায়। উঠে গেলে সুবিধা কী হয় বলো তো, যে তখনই ইনস্ট্যান্ট উঠে যায়। না হলে যখনই ওই ফ্লেম পায়, মানে আগুনের আঁচ পায়, আগুনের আঁচে সুন্দর মতো করে কি হয়, ওটা বেশ সুন্দর করে ওভেনের মধ্যে লেগে যায়। তো ওর জন্য আমি সঙ্গে সঙ্গে হালকা করে মুছে দিই, পরে হয়তো ভালো করে পরিষ্কার করে মুছবো, কিন্তু আমি ওইটা সঙ্গে সঙ্গে একটুখানি চেখে দেখে নিলাম যে নুন টুন সব ঠিক আছে নাকি। তো এইবার আমি এটা কি করব, সুন্দর করে এটাকে আগে ঢ্যাঁড়স আর আলুর মধ্যে এই যে মিশ্রণটা, একটু নুন দিয়ে নিচ্ছি। পুরো রান্নাটা কতটা আমি দেখলাম, একটু চেখে দেখার পরে বুঝলাম যে একটু নুন লাগবে, তো নুনটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দেওয়ার পরে এইবার আমি জাস্ট এটা একটু জল দিয়ে নিয়েছি, এবার কিছু কাঁচা লঙ্কা কেটেও দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে মশলাটাকে ঢোকাবো, মানে আস্তে করে একটু জল দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো হালকা করে জাস্ট ডুবিয়ে দিচ্ছি যাতে এটা ঠিক হয়। তো এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলেও তো সেই প্রথমে বলেছিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম। তো প্রথমে বলেছিলাম যে ঢ্যাঁড়স নাল হয়ে যাবে, তাহলে যদি এখন ফোটায় তাহলে তো আর নাল হয়ে যাবে। তো দেখা যাক কী করে রান্নাটা করছি, ফাইনাল স্টেপটা এখনও বাকি থাকলো। তো এইবার আমি আলু দেখছি সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মানে খুন্তি রাখার সঙ্গে সঙ্গেই আলুর মধ্যে ঢুকে গেল, তার মানে বুঝতেই পারছি যে আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এতক্ষণ আমি ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছিলাম, এইবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে এইবার ফুল আছে। এইবার যেটুকুনি আমি দেখছি সব সেদ্ধ হয়ে গেছে, আমি নুনটা কিন্তু খুব বেশি দেবো না প্রথমেই, কারণ আমি এখানে বলেছি গ্রেভি রাখবো না, শুকনো এবং মাখা মাখা করবো। তো তার জন্য আমি কি করেছি, এবার এটাকে জাস্ট আমি হাই ফ্লেমে পুরো জলটাকে শুকিয়ে নেবো। এখানে কিন্তু ফ্লেম লো করলে হবে না, কারণ টেস্ট পাল্টে যাবে সঙ্গে সঙ্গে। তো এই টেস্ট ঠিক রাখার জন্য আমাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, তলায় আটকে যাবে, যেহেতু সর্ষে তলায় আটকে যাবে, এটা একটা ভয় থাকে। তো তলায় আটকে যাওয়ার জন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, তলাটা এরকমভাবে নাড়িয়ে যেতে হবে। আর অ্যাজ ওয়েল অ্যাজ যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে, ইয়েস। তো ফ্লেম হাই, আমার খুন্তি চলছে, আর তার সঙ্গে ভিডিও আগে এগোচ্ছে। তো আমি দেখো, আমি কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাচ্ছি।
তো নাড়াতে নাড়াতে মোটামুটি প্রায় জল শুকিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। তো এইটা কিন্তু ওই হাই ফ্লেমেই হবে রান্নাটা। এই এতক্ষণ হাই ফ্লেমে কিন্তু আমি কন্টিনিউয়াস দেখো নাড়িয়ে যাচ্ছি। এবার ঝোলটাও শুকিয়ে এসছে, গ্রেভিটা একটু গাঢ় হয়ে এসছে। তো ডেফিনেটলি দেখো কোনো রকম নাল নাল ব্যাপার নেই, একদম ড্রাই সুন্দর রান্নাটা হচ্ছে। তো যাদের জন্য মানে যারা একদম নাল ঢ্যাঁড়স খেতে পারো না, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট রেসিপি। মানে এই আইডিয়াগুলো ফলো করো, ডেফিনেটলি ভালো হবে। কিছু কিছু এই যে ছোট্ট ছোট্ট যে আইডিয়াগুলো, এই আইডিয়াটা ফলো করলে দারুণ হবে। ট্রাই করে দেখতে পারো ঘরে। তো দেখো মোটামুটি এইবার যে গ্রেভিটা ছিল সুন্দর শুকিয়ে এসছে এবং ঢ্যাঁড়সের আলুর গায়ে পুরো একদম লেগে গেছে। তো এইবার আমি এটাকে কন্টিনিউয়াসলি যেমনভাবে নাড়ছিলাম আর ফোল্ড করতে থাকবো, কন্টিনিউয়াসলি ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করতেই থাকবো। তো মোটামুটি আমার রান্না হয়ে এসছে, ফিনিশিং। আর একটু জাস্ট ঝোলটা করবো। দেখো আলু কি সুন্দর ভেঙে যাচ্ছে রীতিমতো, মানে সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো আমার রান্না মোটামুটি হয়ে এসছে, সুন্দর দেখো তেল বেরিয়ে এসছে। রান্না বুঝতে পারবে কি করে যে দেখো পুরো তেল বেরিয়ে চলে এসছে মাঝখানে। গ্রেভির জায়গায় এখন ভাজার যে তেলটা ছিল, পুরো মশলার তেলটা বেরিয়ে চলে এসছে। তার মানে রান্না আমার সুন্দর মতো হয়ে গেছে। আমি এর মধ্যে আর জল টল কিচ্ছু অ্যাড করব না, একদম ফুললি রেডি রয়েছে। এইবার জাস্ট আমি এটাকে তুলে নেব। তো আমার কাজ শেষ, এবার তোমাদের পালা। রেসিপিটার বাড়িতে ট্রাই করো, কেমন দেখতেও লাগছে বলো, আর টেস্টি হয়েছে কি না গেস করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর ট্রাই করে অবশ্যই কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই বাই।